ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনার মধ্যে যৌথ বৈঠক হয়েছে। শেখ হাসিনা আবার শেখ হাসিনা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যেও আলাদা বৈঠক হয়েছে এবং সেই বৈঠক দিল্লিতে কি সত্যি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন পুতিন ও নরেন্দ্র মোদী? নিশ্চিতভাবে একটা আলোচনা হয়েছে, বিশেষ করে বাংলাদেশে যখন একটা নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সে ব্যাপারে আমি যতদূর শুনেছি যে ভারত এবং রাশিয়া বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে। তারা চান, যেহেতু দুটো দেশই রাষ্ট্র চান যে আওয়ামী লীগ সকল নির্বাচন ওখানে অনুষ্ঠিত হোক। বাংলাদেশে ফিরবই। এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা চিনিমিনি খেলছে তাদের শাস্তি দেবো এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে। এরই মধ্যে দলের সভানেত্রী শেখ হাসিনার অডিও বার্তাটি সামাজিক বিভিন্ন মাধ্যম মারফত দলের নেতাকর্মীদের কাছে পৌঁছে গেছে। এই বিষয়টি হচ্ছে গণপ্রতিরোধের ডাক দেওয়া হয়েছে, অর্থাৎ এই গণপ্রতিরোধের ডাক যমুনা অভিমুখী হবে। আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসছে, আর আওয়ামী লীগ ফিরলে যে আরো ভয়ঙ্কর রূপে ফিরবে এটা আমার থেকে মনে হয় আমাদের সরকারে যারা আছেন অথবা এনসিপিতে যারা আছেন, জামাতে যারা আছেন, অনেকেই ভয় টয় পাচ্ছেন যে আওয়ামী লীগ ফিরলে পরিণতি কি হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একাই 100। বাংলাদেশ আওয়ামী লীগের এরকম বিভিন্ন ডালপালা লাগে না। এবি পার্টি, সিবি পার্টি, যত পার্টি আছে, জামাতের পক্সি রাজনৈতিক দল, সকলে এক পক্ষে থাকো আর আরেক পক্ষ একা থাকবে আওয়ামী লীগ। একটা নির্বাচন হয়ে যাক, সে নির্বাচনে দেখে আওয়ামী লীগকে একেবারে শুয়ে দাও। এনটিভি এনসিপিকে নিয়ে একটা খুবই হতাশাজনক নিউজ করেছে। তারা একটা প্রতিবেদন তৈরি করেছে, সেই প্রতিবেদনে বলার চেষ্টা করেছে যে এনসিপি ভাঙনের মুখে পড়েছে। এনসিপি ভেঙে বেশ কয়েকটা টুকরা হওয়ার একেবারে শেষ মুহূর্তের অবস্থানে এসে দাঁড়িয়েছে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। সরকারের তরফ থেকে 10 থেকে 12 তারিখের মধ্যে মূলত নির্বাচনী তফসিল ঘোষণার বেশ তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে রাষ্ট্রপতির কাছ থেকে সময় চাওয়া হয়েছে 10 ডিসেম্বর, সেদিন তার সাথে দেখা করে সময় চাবে বলে এর মধ্যে খবর বেরিয়েছে গণমাধ্যমে। তবে এসব খবরকে ছাপিয়ে যে খবরটি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা, সেটি হচ্ছে নির্বাচনী তফসিল ঘোষণার দিনই তা প্রতিহতের ডাক দিয়েছেন আওয়ামী লীগ। এরই মধ্যে দলের সভানেত্রী শেখ হাসিনার অডিও বার্তাটি সামাজিক বিভিন্ন মাধ্যম মারফত দলের নেতাকর্মীদের কাছে পৌঁছে গেছে। এই বিষয়টি হচ্ছে গণপ্রতিরোধের ডাক দেওয়া হয়েছে, অর্থাৎ এই গণপ্রতিরোধের ডাক যমুনা অভিমুখী হবে এবং সচিবালয়ের অভিমুখী সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গণজমায়েতে আসবেন এবং সেক্ষেত্রে গণপ্রতিরোধ দিয়ে এই যে নির্নকশা যে নির্বাচন সেটিকে প্রতিহত করবেন, এমনটি বলছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের বরাদ দিয়ে টাইমস অফ ইন্ডিয়াতে একটি সংবাদ এরা প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার ডাকে যে কোনো মূল্যে এই নির্বাচন প্রতিহত করবেন এবং এই নির্বাচন কোনো কিছুতেই বর্তমান সরকার করতে পারবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা গত 15টি মাস ধরে বিভিন্নভাবে সংগঠিত হয়েছে, তারা এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রস্তুতিতে রয়েছে বলে আওয়ামী লীগ থেকে বলা হয়েছে। এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনে করেন তার যারা ত্যাগী নেতাকর্মী তারা গণতন্ত্রের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে এই গণপ্রতিরোধে স্বতঃস্ফূর্তভাবে যমুনা অভিমুখে অংশ নেবেন এবং এই সরকারের পতন নিশ্চিত করবেন। এবং তারা বিশ্বাস করেন চলতি বিজয়ের মাসেই আওয়ামী লীগ বিজয়ের পতাকা নিয়ে ফিরবে। এমনটি যখন অবস্থা, তখন সরকারের তরফ থেকে মূলত গতকাল একটি নিষেধাজ্ঞা জারি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যমুনা সচিবালয় সহ আশপাশের এলাকায় সকল ধরনের গণজমায়েত, সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং নিষেধাজ্ঞা অনির্দিষ্ট কালের জন্য বলা হয়েছে। সাধারণত কোনো ধরনের নিষেধাজ্ঞা হলে কয়েকটি ঘন্টা বা কয়েকটি সময় বা নির্দিষ্ট দিনকে বেছে নেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে অনির্দিষ্ট কাল, অর্থাৎ তাদের কাছেও এই ধরনের বার্তা রয়েছে আওয়ামী লীগের গণজমায়েতের ফলে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে তারা তাদের প্রস্তুতি রেখেছে, তারা কিছুতেই কোনো প্রকার গণজমায়েত হতে দেবে না। যদিও আওয়ামী লীগ খুবই দৃঢ়চিত্তে বলছে তাদের গণপ্রতিরোধী এই সরকারের সকল নির্নকশা নস্যাৎ হবে। এই যখন অবস্থা, তখন পুলিশের আইজি কে জানেন যে তিনি বিডিআর যে হত্যাকাণ্ডে তার বিষয়টি উঠে আসায় তার অপসারণের মধ্যে ইতিমধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশ নিয়ে তারা রয়েছেন এবং আমরা লক্ষ্য করছি মাঝে বেশ কিছু সময় বেশ প্রতিবাদী হয়ে ওঠা সোহেল তাজের বিষয়টিও সেখানে রয়েছে। এখনই বোঝা যাচ্ছে যে আসলে কেন সোহেল তাজ এরকম করছিলেন যেন সরকারের আনুগত্য পাওয়া যায়, কিন্তু সেটি দিন শেষে টিকলো না। আর বোঝা গেল যে কেন তারপর বাইরে নিষেধাজ্ঞা ছিল। সবচেয়ে আরেকটি বিষয় হচ্ছে যে বিএনপি যাদের এতদিন মূলা দেখিয়েছিলেন সেসব এনসিপি নেতারা এখন আসলে পথহারা, দিশেহারার মতো অবস্থা। না তারা কিভাবে নির্বাচন করবেন বুঝতে পারছেন না, কারণ আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাসনিম যারা এসব আসলে বিএনপির প্রার্থী দেওয়া হয়েছে। অন্ততপক্ষে এই দুজন নিশ্চিতভাবে মনে করেছিলেন তাদের জন্য বিএনপি তাদের আসনটি ছেড়ে দিবে, কিন্তু সেটি আর হয়নি। এই যখন অবস্থা, নাগরিক ঐক্যের মাহমুদ মান্না, আপনারা জানেন তার 38 কোটি টাকার একটি ঋণ খেলাপির ব্যাপারটি সামনে এসেছে এবং ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যারা শরিক ছিল তারা শেষ মুহূর্তে বিএনপির সাথে ঐক্যের যেই ফল সেটি তারা বুঝতে শুরু করেছেন। এবং আমরা জানি যে আলোচিত যে জুলাই বিপ্লবে আপনারা মুগ্ধের ভাই যে স্নিগ্ধ, তার সেই নমিনেশন পাবে বলে বেশ আশা করে রেখেছিল, তাকেও শেষ পর্যন্ত কিন্তু আশাহত হতে হলো এবং সেটা তিনিও বিএনপির নমিনেশন সেই কাঙ্ক্ষিত পাননি এবং এই যাত্রায় তার সেই স্বপ্ন পূরণটি আর হলো। ওদিকে জামাত তো বলেই দিয়েছে যদি নির্বাচনী শিডিউল যদি দুটো জিনিস একসাথে না হয়, তা জামাতের মতো করে যদি না হয় তাহলে জামাত নির্বাচনী জেনোসাইডের কথা বলছে এবং তারা বলে হুঙ্কার দিয়েছে যে প্রশাসনের সবকিছু তাদের মতো করে হবে। তো কি দেখা গেল যে লটারিতে এসপি ঠিক করা হলো, বাংলাদেশের নজিরবিহীন ভাবে এমনটি করছে। নেটিজেনরা বলছেন যে সরকার তো লটারিতে আসা একটি সরকার, ফলে সে সবকিছুতেই লটারি খুঁজে বেড়ায়। কিন্তু বোঝা উচিত যে সব লটারি সব জুয়ার পরিণতি ভালো হয় না। এদেশের জনগণ কখনই কোনো অশুভ কোনো উদ্যোগকে তারা বাস্তবায়ন হতে দেয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ একাই 100। বাংলাদেশ আওয়ামী লীগের এরকম বিভিন্ন ডালপালা লাগে না। বাংলাদেশ আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল তার একক শক্তিতে। ছোটখাটো দল তাদের শরীর ছিল, তাদেরকে জাস্ট শো রাখা হয়েছিল, কারণ কিছু কিছু জায়গায় হালকা হালকা ভোট কাটে সে কারণে। তা না হলে বাংলাদেশ আওয়ামী লীগ এই 16 বছর একাই জামাত ইসলামী, এই বিকাশ নুরু, এই টোকাই, যতগুলো ছোটখাটো দল আছে, এই বিএনপি সকলের সাথে একা ফাইট করেছে।
তোমরা বলো বাংলাদেশ আওয়ামী লীগকে নাকি বাংলাদেশের জনগণ 5 আগস্ট রায় বিতাড়িত করে দিয়েছে। আরে ভাই ধরে নিলাম 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগকে বিতাড়িত করে দিয়েছে, আগামীতে তো একটা সংসদ নির্বাচন আছে, তাহলে ওই নির্বাচনে তোমরা যত অ্যান্টি আওয়ামী লীগের দল আছো, বিএনপি, জামাত, তারপর জাতীয় পার্টিকেও তোমাদের সাথে দিলাম, তারপরে এই টোকা সমন্বয়ক দল এনসিপি, বিকাশ নুরু, এবি পার্টি, সিবি পার্টি, যত পার্টি আছে, জামাতের পক্সি রাজনৈতিক দল, সকলে এক পক্ষে থাকো আর এক পক্ষ একা থাকবে আওয়ামী লীগ। একটা নির্বাচন হয়ে যাক, সেই নির্বাচনে দেখে আওয়ামী লীগকে একেবারে শুয়ে দাও, জনগণই তখন ডিসাইড করে নিতে পারবে যে আওয়ামী লীগকে আমরা শুয়ে দিব, আওয়ামী লীগের দরকার না, আওয়ামী লীগ ফেসিস দাও, নির্বাচনে সুযোগ দাও, তাহলে বুঝবো তোমরা বাঘের বেটা। কথা বুঝো নাই, গালবাজি করে গালগপ্প মেরে কোনো লাভ নাই। একটা রিকশালারও একটা ভোট, তোমারও একটা ভোট, ডক্টর হুজুর একটা ভোট, খালেদা জিয়ার একটা ভোট, শেখ হাসিনার একটা ভোট। তাই একটা রিকশালার যে গুরুত্ব নির্বাচনে তোমারও সেম গুরুত্ব। তুমি হয়তো এখন মিডিয়ার সামনে এসে বক্তব্য দিতে পারছো, রাজনীতি একটা দলের নেতা, এটাই হচ্ছে পার্থক্য রিকশালার সাথে তোমার, তাছাড়া আর কোনো পার্থক্য নেই ভোটের রাজনীতিতে। তাই বাংলাদেশে ভোটের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ একাই 100। বাংলাদেশ আওয়ামী লীগ যতবারই সরকার গঠন করেছে ততবারই বিএনপিকে বিশাল মার্জিনে হারিয়েছে, কিন্তু যতবারই সরকার গঠন করতে পারেনি, হেরেছিল, ততবারই বিএনপির সাথে সমান সমান পার্সেন্টেজ ভোট পেয়েছিল, কিন্তু আসল সংখ্যা কম পাওয়ার কারণে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি। এটাই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশ আওয়ামী লীগের কখনোই ভোট পার্সেন্টেজ কম ছিল না, সরকার গঠন করতে না পারলো বাংলাদেশ আওয়ামী লীগের এই পরিমাণ জনপ্রিয়তা আছে বাংলাদেশের মধ্যে। এখন যদি নির্বাচন দেওয়া হয়, যদি প্রত্যেকটা 300 আসনে কলা গাছ দাঁড় করিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের পক্ষ হতে, আমি 100% বলতে পারি বুকে হাত দিয়ে, এখনো বাংলাদেশ আওয়ামী লীগ 70 থেকে 80টা আসন চোখ বন্ধ করে জিতবে, কোনো প্রচারণা ছাড়া, শুধু কলা গাছ দাঁড়া করাই দিল। এটাই হচ্ছে বাস্তবতা। সে কারণে আমি সবসময় বলি আওয়ামী লীগ একাই 100। আর এখন যে পরিস্থিতি, আওয়ামী লীগ জনপ্রিয়তা আরো বেড়ে গিয়েছে, আওয়ামী লীগের শেখ হাসিনার জনপ্রিয়তা আগের চেয়েও 10 গুণ বেড়ে গিয়েছে। 16 বছর শাসন আমলে হয়তো ভুল ত্রুটির কারণে জনগণের ক্ষোভ ছিল শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের নেতা কর্মীর প্রতি, কিন্তু 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর হয়তো 1-2 মাস ক্ষোভ ছিল। এর পরবর্তী সময় যখন এই রাজাকারদের নাতিপুতিদের এবং ডক্টর হুজুর শাসন আমল দেখে যখন বুঝে গিয়েছে তাদেরকে ভিন্ন রাজপথে নামে শেখ হাসিনার নামে প্রপাগান্ডা ছড়িয়ে এই 16 বছর উল্টাপাল্টা বুঝিয়ে শেখ হাসিনার পতনটা ঘটাই দিয়েছে। শেখ হাসিনা তো ঠিক ছিল, শেখ হাসিনা তো ভালো ছিল, আমরা আগেই ভালো ছিল। সে কারণে শেখ হাসিনার প্রতি এখন জনগণের ভালোবাসা বেড়ে গিয়েছে, সিম্পেথি বেড়ে গিয়েছে, এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, এবং শেখ হাসিনার জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গিয়েছে। এখন সেই কারণে মিডিয়াতে বেশি প্রমোট করার চেষ্টা করছে। খালেদা জিয়া এখন বাংলাদেশের সর্বোচ্চ নেতা, খালেদা জিয়া এখন দলের বাইরে গিয়ে খুব জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। খালেদা জিয়া সুস্থ ফিরলে আমাদের জন্য ভালো, দেশের মধ্যে গণতন্ত্র রক্ষা হবে। মানে এখন ফোকাসটা খালেদা জিয়ার দিকে দিয়ে দেওয়া হচ্ছে, মানে খালেদা জিয়াকে জনগণ অনেক ভালোবাসে। আর ভাই খালেদা জিয়াকে জনগণ অনেক ভালোবাসে, খালেদা জিয়ার নেত্রী সকল কিছু ঠিক আছে, কিন্তু শেখ হাসিনার যে জনপ্রিয়তা আগের চেয়ে 10 গুণ বেড়ে গিয়েছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই কথাগুলো বারবার টকশোতে মিডিয়াতে বলা হচ্ছে। বাস্তবে হচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং শেখ হাসিনার জনপ্রিয়তা 10 গুণ বেড়ে গিয়েছে, এবং বিএনপির জনপ্রিয়তা 10 গুণ কমে গিয়েছে। সে কারণে এখন মিডিয়ার মধ্যে বিভিন্ন জরিপের মধ্যে দেখানো হচ্ছে বিএনপি যদি 30% ভোট পাবে, আর অন্য জায়গায় দেখানো হচ্ছে 27% ভোট পাবে জামাত ইসলাম। মানে কাছাকাছি রাখছে জামাত ইসলামকে, মানে জামাত ইসলাম এবং বিএনপি সমান সমান হয়ে গিয়েছে। এটারও কারণ আছে, জামাত ইসলাম যে মতাদর্শ বিশ্বাস করে, বিএনপির মধ্যে 50% লোক কিন্তু সেই মতাদর্শ বিশ্বাস করে। বিএনপি একটা মিক্সার দল হয়ে গিয়েছে, কিছু অংশ মুক্তিযুদ্ধ বিরোধী অংশ, কিছু অংশ আছে মুক্তিযুদ্ধের পক্ষের অংশ। এখনো জামাতের মধ্যে 30 থেকে 40% লোক জামাতের মতাদর্শ বিশ্বাস করে, জামাতের লোক এখন বিএনপি করতেছে। বিএনপি কিন্তু বুঝতে পারতেছে না বিএনপিকে জামাত সম্পূর্ণরূপে 16 বছর ঘাস করে ফেলেছে। 2001 থেকে 2006 সাল আমল তো জোট থাকার তখন ঘাস করেছে, এই 16-17 বছর ঘাস করেছে। সে কারণে বিএনপি সকল দুর্বলতা জামাত ভালো করে জানে। তাই কোন জায়গায় আঘাত করতে বিএনপিকে সেটা জামাত ভালো করে জানে। সে কারণে বিভিন্ন বক্তব্যতে বিএনপিকে 2 টাকার দাম না দিয়ে কথা বলে জামাত, কারণ বিএনপি দুর্বলতা এই 16-17 বছরে ভালো করে টের পেয়ে গিয়েছে জামাত। এবং বিএনপির ভিতরে জামাতের লোক থাকার কারণে বিএনপির মধ্যে কি আলোচনা হয় কি না হয় সকল কিছু জামাতের কাছে চলে আসে। জামাতের কয়েক পার্সেন্ট লোক আওয়ামী লীগের লুঙ্গির তলে ছিল, এখন আওয়ামী লীগ ক্ষমতায় লুঙ্গির তল থেকে বাইরে হয়ে গিয়েছে, তারা রাজনীতি করছে। আর কিছু অংশ এখনো বিএনপি লুঙ্গির তলে রেখে দিয়েছে, কারণ বিএনপি আগামী ক্ষমতায় আসতে পারে বা ক্ষমতায় আসা ধরে এগিয়েছে, তাদের কিছু জিনিস তথ্য জানতে হবে। সেটাই এখন করছে জামাত, সেই পলিসি থেকে জামাত রাজনীতি করছে। জামাত রাজনীতি হচ্ছে বড় বড় দল লুঙ্গির তলে থেকে রাজনীতি করা, এবং বড় বড় দল লুঙ্গির তলে থেকে তাদের বিভিন্ন তথ্য ইনফরমেশন নিয়ে তারা আগামীর যে রাজনীতি পরিকল্পনা সাজাবে সেটা সাজানো। জামাত এভাবেই করে রাজনীতি করে। তাই বিএনপি জামাতের সাথে হেড টু হেড ফাইটে তর্ক বিতর্কে রাজনীতিক মেকানিজমে টিকতে পারছে না। আওয়ামী লীগ সাংগঠনিকভাবে খুবই দক্ষ দল হওয়ার কারণে এবং অনেক জনপ্রিয় দল হওয়ার কারণে জামাতের সাথে এবং বিএনপির সাথে এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের সাথে একা খেলে 16-17 বছর টিকতে পেরেছে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে যদি আওয়ামী লীগের জামাত কোনোরকমে কখনো এক হয়ে যায়, বিএনপি 2-3 বছর টিকতে পারবে না, মেসাকার করে ফেলবে। কারণ আওয়ামী লীগের পার্সোনাল একটা জনসমর্থন আছে, আওয়ামী লীগের বিশাল বড় বড় ফাইটার আছে রাজপথে, জামাতের আছে, তারা একত্রিত হয়ে গেলে বিএনপি টিকার কোনো সম্ভাবনা নেই। কারণ বিএনপি জামাতের সাথে এখন খেলতে পারছে না, বিভিন্ন জায়গায় ক্লাস হচ্ছে, বিএনপিকে মেরে সবাই দিচ্ছে, সাংগঠনিকভাবে তারা জিততে পারছে না, বিভিন্ন ভার্সিটিতে তারা জিততে পারছে না। নির্বাচন হয়তোবা ভোট আছে সেখানে হয়তোবা জিতে যাবে, কিন্তু সেটা লং টার্ম ভাবে তারা অনেক বছর ক্ষমতা থাকবে আওয়ামী লীগের মতো 16-17 বছর, এটা কল্পনা তো সম্ভব না। আওয়ামী লীগ একাই যখন রাজপথে নামবে নির্বাচনের পরবর্তী সময় বহির্বিশ্বের সাপোর্ট নিয়ে জনগণের সাথে নিয়ে বিএনপি দিশারা হয়ে যাবে। জামাত সমর্থন করলেও আওয়ামী লীগ টিকবে না। কারণ আমি সবসময় বলি আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দলের নাম না, আওয়ামী লীগ একটা ইতিহাসের নাম, আন্দোলন সংগ্রামের নাম। আওয়ামী লীগ কিভাবে আন্দোলন সংগ্রাম করে নিজেদের দাবি হাসিল করতে হয় সেটা 1971 সাল আগেও করে দেখিয়েছে, 1971 সাল করে দেখিয়েছে। এটাই হচ্ছে রিয়ালিটি। আওয়ামী লীগ সবসময় আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করে, এবং আওয়ামী লীগ তাদের দাবি আদায় করে আবার ক্ষমতায় আসে। এটা ইতিহাস বলে। যারা ইতিহাস পড়ে নাই তারা এখন মায়ের বুকে আছে। আর আওয়ামী লীগ ঠিকই তারা দাবি আদায় করে রাজপথে নেমে আন্দোলন করে, যারা আওয়ামী লীগকে ইগনোর করেছে, কবর রচনা করবে বলেছে, তাদেরকে আওয়ামী লীগ আবার ক্ষমতায় বসে মায়ের বুকে পাঠিয়ে দিবে। শেখ হাসিনা বেঁচে থাকুক আর না থাকুক, এটা 100% ধরে নেন আওয়ামী লীগ আগামীতে আবার ক্ষমতায় আসছে। এই রাজাকারদের এই নাতিপুতিদের বাংলাদেশে একেবারে সমাধি রচনা করে দিবে আওয়ামী লীগ। হয়তো জামাত ইসলাম রাজনৈতিক দল হিসেবে থাকবে, কিন্তু বাংলাদেশের জীবনে কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। বিএনপিও রাজনৈতিক অনেক দুর্বল হয়ে যাবে বিএনপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে। এটাই হচ্ছে রিয়েলিটি। কারণ আওয়ামী লীগের জোট মোট বিভিন্ন ঢালপালা ধরে ক্ষমতায় আসার আগেও কখনো ইচ্ছা ছিল না, সামনেও নেই। আওয়ামী লীগ একা আন্দোলন করেছে, আগেও কেউ ঢালপালা হিসেবে থাকলে থেকেছে, না থাকলে নাই। এখনো সামনে একাই আন্দোলন করবে, কেউ ঢালপালা হিসেবে থাকবে না থাকলে নাই। আওয়ামী লীগ সকল বিষয় তোয়াক্কা করে কখনো আন্দোলন নামেনি, আগামীতে নামবে না। হয়তোবা এখন একটু খারাপ সময় চলতেছে, গুছিয়ে নিতে সময় লাগতেছে, কারণ একে ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পতন হয়েছে। সে কারণে তার মানে না যে বছরকে বছর এভাবে চলবে, সময় পরিবর্তনশীল। তাই সামনে আওয়ামী লীগ সেই 2006-7 যেভাবে আওয়ামী লীগ রাজপথে নেমে লগি বইটার খেলা দেখিয়েছে, সেম বাবা সেই খেলাটা দেখাবে। এখন হয়তো আপডেট ভাবে আরো ভালো খেলা খেলবে আওয়ামী লীগ, আর সেই খেলায় আওয়ামী লীগ জিতবে। আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা বাংলাদেশে এখন কোনো শক্তির জন্ম নেই। সেটা আওয়ামী লীগ আগামীতে রাজপথে প্রমাণ করবে, এটা লিখে রাখুন।
বাংলাদেশের গণমাধ্যম এনটিভি গত রাতে এনসিপিকে নিয়ে একটা খুবই মানে হতাশাজনক নিউজ করেছে। তারা একটা প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে বলার চেষ্টা করেছে যে এনসিপি ভাঙনের মুখে পড়েছে। এনসিপি ভেঙে বেশ কয়েকটা টুকরা হওয়ার একেবারে শেষ মুহূর্তের অবস্থানে এসে দাঁড়িয়েছে। তবে কি ভাঙনের মুখে এনসিপি? এই প্রশ্ন উত্থাপন করে সেই প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করেছে তারা এই প্রতিবেদনে বলেছে যে এরই মাঝে এনসিপি একেবারে শীর্ষ পর্যায় থেকে, কেন্দ্রীয় পর্যায় থেকে, বিভিন্ন কমিটি থেকে 50-এর অধিক নেতাকর্মী পদত্যাগের ঘটনা ঘটেছে। এনসিপিও অনেককে বিতর্কের কারণে, চাঁদাবাজি সহ বহু বিতর্কের কারণে অনেককে দল থেকে বহিষ্কার করেছে। এই অবস্থানকে কেন্দ্র করে, এই অবস্থা যখন এনসিপিতে চলছে, তখন নতুন প্রশ্ন উঠেছে যে এনসিপিতে কোন ধারা কিংবা কাদের পক্ষে কারা রয়েছে। এনসিপিতে বেশ কয়েকটা ধারা রয়েছে, যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলেছি। তার মধ্যে দুটো ধারা বেশ শক্তিশালী ধারা, একটা হচ্ছে ইসলামপন্থী ধারা আর একটা হচ্ছে বামপন্থী ধারা। ধারণা করা হয় ইসলামপন্থী যে ধারাটা রয়েছে সেই ধারাটাকে এক ধরনের নেতৃত্ব দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এরা। এছাড়া বাম ধারার যে শক্তিশালী পক্ষটা এনসিপিতে রয়েছে, সেই পক্ষটার কারণে এনসিপি আগামী নির্বাচন কেন্দ্রিক জামাতের সঙ্গে জোটে যেতে পারছে না। জামাতের সঙ্গে জোটে গেলে তারা দক্ষিণ পন্থার দল হিসেবে নিজেদের যে আখ্যা পাবে, সেই আখ্যাটা তারা এই মুহূর্তে পেতে চাইছে না। এরকম প্রেক্ষাপটে আরেকটা বড় সংকট তৈরি হয়েছে তাদের। সেই সংকটটা হচ্ছে যে সরকারে থাকা দুইজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, এই দুজন নির্বাচন করবেন, আগামী নির্বাচন করবেন, এরকমটাই শোনা যাচ্ছে। এরকমটা যখন শোনা যাচ্ছে, তখন তারা দুইজন, এনটিভি নিশ্চিত করছে যে তারা দুইজন পদত্যাগ করে নির্বাচনের প্রস্তুতি যখন তফসিল ঘোষণার আগে শুরু করবেন, তখন শঙ্কা তৈরি হয়েছে এবং এনটিভি অনেকটা নিশ্চিতই করছে যে তারা দুইজন কেউই এনসিপিতে যোগ দিচ্ছেন না। এটা এনসিপির জন্য একটা বড় সংকট। তাহলে তারা কোথায় যোগ দিচ্ছেন? আইদার তারা বিএনপিতে যোগ দিচ্ছেন, বিএনপিতে যোগ দিয়ে বিএনপির হয়ে নির্বাচন করবেন, অথবা স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন। কেন সেটা করবেন? কারণ হিসেবে এনটিভি বলছে যে তারা দুইজন চাচ্ছিলেন এনসিপি বিএনপির সঙ্গে আগামী নির্বাচনী জোটে যাক, কিন্তু এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাদের কারণে সেই ব্যাপারটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তারা বিএনপির সঙ্গে জোটে যেতে পারছে না। বিএনপির সঙ্গে বহু দর কষাকষি করলেও বিএনপি বিরোধী তাদের মধ্যে যে রাজনৈতিক অবস্থান, সেই কারণে বিএনপিও তাদের উপরে আগ্রহ হারিয়ে ফেলেছে এবং বিএনপিও অনেকটা মনে করছে যে এনসিপির আদতে তৃণমূল পর্যায়ে কোনো ভোট নেই। কেন্দ্রে কয়েকজন উল্লেখযোগ্য নেতার মিডিয়া কাভারেজের জন্য তারা আলোচিত হন, কিন্তু প্রকৃত অর্থে তাদের যে ভোট কিংবা ভোট ব্যাংক, সেটা একেবারে তলানিতে, সেটা শূন্যের কোটায় না, কিন্তু একেবারে তলানিতে। ছাত্র আন্দোলনের পরে যে জনপ্রিয়তাটা তারা গত বছর জুলাই আগস্টে অর্জন করেছিলেন, সেই জনপ্রিয়তাটা তারা বহু বিতর্কের কারণে হারিয়ে ফেলেছেন, এমনটাই বিএনপি ভাবছে। এই কারণে বিএনপি তাদের জন্য খুব বেশি আসন ছাড়তে চায় না এবং সেই প্রেক্ষাপটে এনসিপির দাবিগুলো মেনে না নেওয়ার কারণে বিএনপির সঙ্গে তাদের জোট হচ্ছে না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা চাচ্ছিলেন বিএনপির সঙ্গে এনসিপির জোট হোক এবং সেই জোটের অংশ হিসেবে তারা এনসিপি থেকে বিএনপি জোটের হয়ে নির্বাচন করবেন। সেই ক্ষেত্রে তারা যে দুই আসনে নির্বাচন করবেন, সেই দুই আসনে বিএনপি যেন ছাড় দেয়, কিন্তু সেটা আদতে হচ্ছে না। এবং আমরা সর্বশেষ বিএনপির যে 36টা আসনে মনোনয়ন ঘোষণার ব্যাপার দেখেছি, সেখানে আগে ঢাকা 10 এই আসনটা ফাঁকা রাখলেও এবার কিন্তু ঢাকা 10-এ বিএনপি প্রার্থী দিয়েছে। যে ঢাকা 10 আসন থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন, সেই ঢাকা 10-এ বিএনপি প্রার্থী দেওয়ার মাধ্যমে এটাও জানিয়ে দিল যে এনসিপির সঙ্গে যেমন জোট হওয়ার সম্ভাবনা খুবই কম, তেমনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা মাহফুজ আলমের সঙ্গেও এক ধরনের সমঝোতার যে ব্যাপারটা চলছিল, সেটাও একেবারে শূন্যের কোঠায় চলে গেছে। সুতরাং বিএনপির দিক থেকে এক ধরনের হতাশার বাণী এনসিপি নেতারা শুনছেন। আবার আরেকটা ব্যাপার যেটা হয়েছে, সেটা হচ্ছে যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনটিভির ভাষ্য, যা কিছু বলছি সবকিছু এনটিভির ভাষ্য, ব্যক্তিগতভাবে আমার কোনো অবজারভেশন না কিংবা আমার কোনো ভাষ্য নয়। এনটিভি বলতে চাইছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা যদি এনসিপিতে যোগ না দেন, সেরকম বাস্তবতাই তৈরি হয়েছে, এনসিপিতে তারা যোগ দেবেন না। তারা যদি এনসিপিতে যোগ না দেন, তাহলে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পন্থী এনসিপির বহু নেতা তারা এনসিপি থেকে পদত্যাগ করবেন, এরকমটা এনটিভি দাবি করছে এবং সেই পদত্যাগের কারণে এনসিপি ভেঙে কয়েক টুকরো হবে, এটাও তারা দাবি করছে। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা যদি এনসিপিতে যোগ না দেন, বিএনপি তাদের জন্য যদি আসন না ছাড়ে, তাহলে কি তারা নতুন আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করবেন? জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে তারা আরেকটা রাজনৈতিক দল বিনির্মাণ করবেন, যেখানে এনসিপি থেকে অনেক নেতা এসে এই দুজনের সঙ্গে যোগ দেবেন। সেই ব্যাপারে এনটিভি অবশ্য কোনো কিছু বলেনি, শুধু বলছে যে এই দুজনকে কেন্দ্র করে, এই দুজনের পক্ষে যারা আছেন এনসিপিতে, তারা এনসিপি ছাড়বেন এবং এনসিপিতে একটা বড়। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।